আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এই ভিডিওতে। হ্যালো ডিয়ার জেনজি, চাকরি নামের সোনার হরিণ, আগ্রাসনের নগ্নতা, মুক্তির উপায় খুঁজে বের করতে হবে। এই দেশ, এই পৃথিবীর আগামীর মালিক পরিচালক এই নতুন প্রজন্ম। আমার মতন যেগুলো মরচে পড়া জং ধরা, এগুলার দিন জামানা খতম। জেগে উঠবে কি উঠবে না, তোমরা বুঝে নিবে কি নেবে না, সেটা সম্পূর্ণ তোমাদের যার যার নিজের ইচ্ছা। এই ভিডিওতে মূল কথা বলার আগে আসলে 4-5 মিনিটের আর একটা অন্য নামি দামি মোটামুটি ব্র্যান্ডের কথা আছে, সেটা শুনবে। তারপরে আমি আবারও কিছুক্ষণ বয়ান করব। আমি প্রশ্ন করতে চাই, এই দেশ কি সিঙ্গাপুর? এই দেশ কি জাপান? এই দেশ কি দক্ষিণ কোরিয়া? এই দেশ কি তাইওয়ান? দেশ কি চীনের সমতুল্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সমতুল্য? এই উপমহাদেশের এই মহাদেশের এই কিছু দেশের কথা বললাম। কেন হতে পারলো না? না হওয়ার কারণ কি? এদেশের ছেলেরা কি কম কাজ করে? তারা কি কম টাকা পাঠায়? এই শালার রাজনীতি, গজবের রাজনীতি, এই চোর আমার মতন এই চোরগুলা এই দেশটাকে ফোকলা করে দিয়ে, সমস্ত ব্যাংক ব্যবস্থা, অর্থনীতি সিস্টেমকে কলাপস করে দিয়ে, কৃষকদের কাছ থেকে চুষে নিয়ে 4 টাকার বেগুন ঢাকায় আসলে হয়ে যায় 100 টাকা। কারা খায়? প্রত্যেকটা কিছুতে ভেজাল। যেখানে হাত দেবে, নাবিস্কুর মতন জায়গায় গিয়ে দেখলাম সেখানে ভোক্তা অধিকার কয়টা জায়গায় যায়, কয়টা জায়গায় যাওয়ার তাদের লোকবল আছে। ড্রাগের ব্যবসা কারা করে? কারা ওষুধের ব্যবসা করে? কারা প্রাইভেট ইউনিভার্সিটি চালায়? কারা রাজনীতি করে? কারা এই দেশের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে? কারা মেডিকেল কলেজ হসপিটাল দেয়? এই সব সিন্ডিকেট, সব সংঘবদ্ধ, সব মিলে এই দেশটাকে ফকিন্নি দেশ বানাইছে। এটা একটা ফকিন্নি দেশ না? কেউ যদি প্রশ্ন করে, তুমি বলবে আপনিও তো ফকির দেশে জন্মাইছেন। অবশ্যই আমি ফকিন্নি দেশে জন্মাইছি, করার তো কিছু নাই। আমরা তো জন্মস্থান চুজ করতে পারি না, বাপ মা চুজ করতে পারি না পৃথিবীতে। এটা হলো ট্র্যাজেডি। ইউ ক্যানট চুজ ইউর প্যারেন্টস, উই ক্যানট চুজ আওয়ার হোমল্যান্ড, মাদারল্যান্ড। ঠিক আছে? কিন্তু এইখানের ছেলে মেয়েরা জীবন বাজি রেখে বিদেশে যায়, টাকা পাঠায়, আর সেই টাকা এরা চুরি করে। ফকিন্নি পর্যন্ত এই দেশে ট্যাক্স দেয়, খাজনা দেয়, সরকার চালাতে ভূমিকা রাখে না? অস্বীকার করার কিছু আছে? হাজার হাজার মানুষ ডেইলি রাস্তায় ফুটপাতে গিয়ে দাঁড়ায় 700-800 টাকায় কাজ করার জন্য। তারা সারাদিন কাজ করে। যত লোক ঢাকার শহরে কি গরিবের সংখ্যা বেশি না ধনীর সংখ্যা বেশি? কি অবস্থা, কি মনে হয়? যদি 200 কোটি লোক থাকে তাহলে 100 কোটি লোক হবে এখানে দরিদ্র। যদি 100 কোটি লোক থাকে তাহলে অর্ধেক হবে, 50 লাখ লোক হবে এখানে দরিদ্র সীমার নিচে বসবাস করে। আমিও একজন গরিব মানুষ, আহামরি কোনো কিছু না, চেহারা সুরাত যাই হোক না কেন। সে ফকিন্নিরা কিভাবে এই দেশ চালাতে সাহায্য করে? সারাদিন 500 টাকা, 200 টাকা, 100 টাকা ভিক্ষা করে পায়। আমি দেখি তো এখন এমন ইউটিউবে, এই টিকটকে এমন একটা সুবিধা হয়েছে যে আসলে সেই প্রত্যন্ত অঞ্চলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেন্ট মার্টিন থেকে তেঁতুলিয়া, কোথায় কি হয়, ভোলাহাট থেকে ভোলাগঞ্জ, সব চলে আসে। সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আসে। ভালো ভালো খবর আসে, খারাপ খবর আসে। সো সারাদিন ভিক্ষা করে 500 টাকা পায়, সেটা দিয়ে ডাল চাল লবণ কেনে। প্রত্যেকটার উপরে ট্যাক্স আছে। আর ওই যে রাস্তায় রাস্তায় পথে পথে চাঁদাবাজি তারা কারা করে? সাধারণ ফকিন্নিরা চাঁদাবাজি করে। মানে বেগুন বিক্রি করতে পারে না 4 টাকা, বটবড়ি 4 টাকা কেজি। আমি তো দেখি ভিডিওতে, আর আমি তো গেছি, কয়দিন আগে গেছি। এই তো পাবনা গেলাম, কুষ্টিয়া গেলাম, যশোর গেলাম, খুলনা গেলাম, বাগেরহাট গেলাম, জামালপুর গেলাম, শেরপুর গেলাম। কোথায় কি হয় আমি তো দেখি এগুলো। আমার তো কাজে এগুলো। আমার কাছে তরকারির বাজার, মাছের বাজার যেতে খুব মজা লাগে। সাধারণ মানুষদের সাথে কথা বলতেই মজা লাগে। সো 4 টাকা 5 টাকা বটবড়ির কেজি, আর এখানে আনলে হয়ে যায় 100 টাকা। এই যে 96 টাকার ডিফারেন্স, এটা কারা খায়? এই যে রাস্তায় রাস্তায় ফুটপাতে চাঁদাবাজি হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, এটা কারা ভাগ পায়, কারা খায়? আমরা কি বুঝি না কিছু? তুমিও বুঝবে বাবা,
তুমি যদি বুঝতে চাও, তবে আমি অনুরোধ করবো, তুমি যদি এই দলে মিশে যেতে চাও তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই, কোনো সংঘাতও নাই। তোমার রাস্তা ওটা, বাট আমার রাস্তা এটা। সবাই যে ওই রাস্তায় যাবে তা না, রাস্তা সব দিকে খোলা, চারিদিকে রাস্তা খোলা। যার যেটা খুশি সে সেটা ফলো করবে। এবং ওই রাস্তার মাথায় কি আছে, এই রাস্তার মাথায় কি আছে, ওই রাস্তার মাথায় কি আছে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। ঠিক আছে? সো ইট ইজ আপ টু ইউ। ঠিক আছে? সো যাই হোক, এই রাজনীতি এতটাই নোংরা, এতটাই কদর্য। আমি বলছি তো, এই রাষ্ট্রের জন্মের জেনেটিক সমস্যা আছে। আর না হলে আমি বলছি বাবা, আমি তো ওভারনাইট এই পর্যায়ে আসি নাই। জন্মাইছি একদিন, 2 দিন, 3 দিন করে করে 70-72 বছর ক্রস করছি, তারপর এখানে আসছে। তো ওই যে সময়গুলো, 3 বছরে কি ফিলিংস, 5 বছরে কি ফিলিংস, 10 বছরে কি ফিলিংস, 15 বছরে কি কি ফিলিংস, কি স্বপ্ন, কি আশা, কি ইচ্ছা, কি আবেগ, কি অনুভূতি থাকে, আমি 8-10টা ছেলের চাইতে বরং আরো বেশি বুঝি। কারণ আমার জীবনের সুযোগ হয়েছে, আমরা খুব আহামরি ঘরে জন্মাই নাই, কোনো বিশাল বড় জমিদার পরিবারে জন্মাই নাই, সাধারণ পরিবারে। তারপরেও যেভাবে হোক ঘোরাঘুরির সুযোগ হয়েছে, মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। সো একটা বাচ্চার, একটা মানুষের কে না চায় একটু ভালো জামা কিনতে, কে না চায় একটা ভালো হেয়ার কাট দিতে, কে না চায় একটা ভালো স্যান্ডেল কিনতে, কে না চায় একটু ভালো খেতে, একটা ভালো বন্ধুর সাথে কথা বলতে, এখন তো মোবাইলের যুগ, একটা ভালো মোবাইল কিনতে সবাই চায়। এটা সবার স্বভাবজাত জন্মগত প্রবৃত্তি, ভালো থাকা, ভালো পড়া। কিন্তু কিভাবে ভালো থাকবে যদি সমাজ হয় কলুষিত, সমাজ যদি হয় অধপতিত, যদি না থাকে ইনকাম, যদি না থাকে পকেটে পয়সা। বাবা, ফুটা পয়সা ছিল, একটা ফুটা পয়সা পাকিস্তানা বলে, ওই 1 পয়সা পেলেই আমরা খুশি হয়ে যেতাম। 1 পয়সা দিয়ে চীনাবাদাম, তারপরে টোস্ট, এই যে লাঠি চকলেট, এখন যেটাকে বলা হয় ললিপপ, ওগুলো পাওয়া যেত। হ্যাঁ, ওটা একজনের, সে 1 পয়সা তো আমি পেতাম, আরেকজনও তো সে 1 পয়সা পাইতো না। এখনো সমাজে আছে না 5টা টাকার কাঙ্গাল? বিশেষ করে মফস্বল শহরে গেলে দেখা যায় 5 টাকার কিরকম দাম, 2 টাকার কিরকম দাম, ঢাকাতে না দেখা গেলেও। শো বাবা, এটা দরকার আছে, এটা দরকার আছে। এবং বলছি তো, এই যে বাচ্চাদের টিনেজ, মানে 19 বছর পর্যন্ত, 19, 20, 25, 30 কি স্বপ্ন দেখে? বাড়ি, গাড়ি, একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, একটু ভালো পড়া, একটু ঘোরাঘুরি করা। কিন্তু যদি যেখানে লেখাপড়া শিখে মাস্টার্স পাস করে একটা বাবা মা, এই দেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, বিশেষ করে কি স্বপ্ন থাকে? বাবা না খেয়ে, মা না খেয়ে, তাদের কানের গয়না পাটি বিক্রি করে একটা ছেলেকে ভর্তি করা ইউনিভার্সিটিতে, আশা থাকে যে একটা চাকরি পাবে, তারপরে সংসারের অভাব ঘুচাবে, বাবা মার জন্য টাকা পাঠাবে, পরিবারের ছোট ভাই বোনদের জন্য টাকা পাঠাবে। কিন্তু মাস্টার্স পাস করে ভালো রেজাল্ট করেও যদি বছরের পর বছর স্যান্ডেলের তলি খোয়াতে হয় এই চাকরির জন্য, আর এখানে বিদেশিরা চাকরি করে লক্ষ লক্ষ লক্ষ, আর তারা বিলিয়ন বিলিয়ন ডলার তাদের দেশে পাঠায়। দেশে ফুটানি, এটা নাকি একটা স্বাধীন সার্বভৌম দেশ। জিজ্ঞেস করতে চাই রাজনীতিবিদদের, আর কতকাল এই নোংরা খেলা খেলবেন? আর এই নতুন প্রজন্মকে বলতেছে, তোমাদের উচিত এদের গলা টুটি চেপে ধরে তোমাদের অধিকারকে আদায় করে নেওয়া। যদি ঐক্যবদ্ধ থেকে পারো তাহলে এটাই করো, তোমাদের রাজত্ব তোমরা কায়েম করো। যে অন্তত যে এই দেশে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না, আমরা আর হাঙ্কি পাঙ্কি হতে দেব না। জনগণের অধিকার জনগণই চর্চা করবে, ঠিক আছে? আদায় করে নিতে হবে। যদি আবার 10 বার লাগে জুলাই বিপ্লব করতে, 10 বার করবে। বলছি তো, এই দেশের জন্ম হয়েছে 9 মাসে, 10 মাস 10 দিন লাগে সাধারণত বলে একটা বাচ্চা হইতে, প্রপার যে জেস্টেশন পিরিয়ড আর কি, প্রেগনেন্সি টাইম। আর সেটা যদি 9 মাসে হয় তাহলে এটা বাঁচে না, ইম্যাচিউর, মরে যায় অনেক সময়, অনেক ইনকিউবেটরে রাখতে হয়, অনেক কিছু করতে হয়। এই রাষ্ট্রটার জন্ম হয়েছে ইম্যাচিউর, জেনেটিক ডিজঅর্ডার আছে এটার, অনেক কাহিনী। সে বিষয়ে বলতে গেলে বলছি তো, কেউ জিজ্ঞেস করলে বলবো, কিন্তু কারো তো দেখলাম না যে আপনি যেটা বলেন এটার কারণটা কি একটু বলেন। বলার সৎসাহস কারো নাই, কারণ তারাই এই জেনেটিক প্রবলেমটা সৃষ্টি করছে, এই রাজনীতিবিদরা। যাই হোক,
আমি বলতেছি বাবা, একটু একটা চাকরি তো চাই, তোমার একটা কিছু তো ব্যবসা বাণিজ্য তো করতে হবে। সো তুমি দেখো 4-5 মিনিট কি বলছে এই মিডিয়া, তারপরে আমি আবার কথা বলবো। আপাতত আল্লাহ হাফেজ। বাংলাদেশে 18,453 জন ভারতীয় নাগরিক বৈধভাবে বসবাস করছেন। তাদের মধ্যে 3,112 জনের ভিসার মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে নিজ দেশে ফেরত যাচ্ছেন না। তারা এখন বাংলাদেশে রয়েছেন অবৈধভাবে। তাদের বড় একটি অংশ গার্মেন্টস এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত। এছাড়া দেশের বিভিন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র, টেলিকম ও আইটি সেক্টর, বিভিন্ন সেক্টরের প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবে তারা কর্মরত। বেসরকারি বিভিন্ন গবেষণা ও থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাগুলোর মতে বৈধভাবে বসবাসরতদের বাইরে বিভিন্ন সেক্টরে কয়েক লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। ট্যুরিস্ট বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে এসে পরবর্তী সময়ে ওভার স্টে করার কারণে অবৈধ ভারতীয় কর্মীর সংখ্যা আরও বেশি। তাদের কোনো টিন সার্টিফিকেট নেই। তথ্য মতে তাদের বেশিরভাগ তৈরি পোশাক কারখানা, টেক্সটাইল, প্রযুক্তি খাত, বাইং হাউস, বিভিন্ন এনজিও এবং লজিস্টিক্স খাতে কর্মরত। এসব ভারতীয় নাগরিকরা অবৈধভাবে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার কারণে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া তারা প্রতি বছর বাংলাদেশ থেকে 49,000 কোটি টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাঠাচ্ছেন বলে জানা গেছে। দেশে অবস্থানরত ভারতীয়দের বেশিরভাগই এসেছেন অন অ্যারাইভাল ও ট্যুরিস্ট ভিসায়। তাদের মধ্যে যাদের ভিসার মেয়াদ অনেক আগে কিংবা ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের দ্রুত দেশ ত্যাগ বা ভিসা রিনিউ করার আহ্বান জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। তা সত্ত্বেও তারা এ বিষয়ে কর্ণপাত করছেন না বলে অভিযোগ উঠেছে। পুলিশের বিশাল শাখা এসবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এসব অবৈধ ভারতীয় নাগরিককে বার্তা দেওয়া হয়েছে তারা যাতে দ্রুত দেশ ত্যাগ করেন। যদি না যান তাহলে ভিসা রিনিউ করার জন্য বলা হয়েছে। ভিসা রিনিউ না করলে তাদের ভারতে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক শক্ত উদ্যোগ না থাকার কারণে দেশে অবৈধ নাগরিকের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এর পেছনে বিভিন্ন বাস্তবতাও রয়েছে। দক্ষ ম্যান পাওয়ার না থাকার কারণে অনেক অবৈধ বিদেশি বাংলাদেশে চাকরি পেয়ে যাচ্ছেন এবং সেই সুবাদে এখানে বসবাসও করছেন। এ ব্যাপারে তারা পুলিশকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন। এখানে কিছু অর্থনৈতিক লেনদেনের বিষয়ও জড়িত। তবে অবৈধভাবে থাকা এসব বিদেশি নাগরিক রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করতে পারেন এমন আশঙ্কা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের বিশেষ শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের একটি বার্তা দেওয়া হয়েছে। যদি তারা বৈধভাবে এখানে না থাকেন তাহলে দ্রুত তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। কোনো অজুহাত চলবে না। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়ার কমডোর অবসরপ্রাপ্ত ইসহাক এলাহি চৌধুরী বলেন, অবৈধ নাগরিক চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশাসনকে শক্ত উদ্যোগ নিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের 33 ধরনের ভিসা দেওয়া হয়। তবে অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। বিশেষ করে ভিসা অন অ্যারাইভাল বা ব্যবসায়িক ভিসা ব্যবহারকারীদের মধ্যে এ প্রবণতা বেশি। নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রথম 15 দিন দৈনিক 1,000 টাকা করে জরিমানা দিয়ে দেশে অবস্থান করতে পারেন। 15 দিন পার হয়ে গেলে 90 দিন পর্যন্ত প্রতিদিনের জন্য 2,000 টাকা করে জরিমানা দিতে হয়। আর 90 দিনের বেশি হয়ে গেলে প্রতিদিনের জন্য 3,000 টাকা করে জরিমানার বিধান রয়েছে। জরিমানার অর্থ সরকারের কোষাগারে জমা দিয়ে দেশ ত্যাগ করতে পারেন। এসবির এক কর্মকর্তা জানান, গাজীপুরের একটি গার্মেন্টে এক ভারতীয় নাগরিক টেক্সটাইল প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তার ভিসার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। তিনি নতুন করে ভিসা রিনিউ করেননি। পুলিশ ডেটা চেক করে তার কাছে গিয়ে দ্রুত আইনি প্রক্রিয়ায় ভিসা রিনিউ করার জন্য বলেছে, নইলে দ্রুত দেশ ত্যাগের জন্য বলা হয়েছে তাকে। ওই গার্মেন্টের মালিককেও বিষয়টি জানিয়েছে পুলিশ। ভারত ছাড়াও অন্য দেশের অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে রাজধানী ঢাকা ও বাইরের জেলাগুলোয় কাজ করছে এসবির টিম। সূত্র জানায়, বাংলাদেশে কিছু চলমান প্রকল্প রয়েছে। ওই প্রকল্পগুলোয় কাজ করছেন বেশ কিছু ভারতীয় নাগরিক। তাদের ধরে দ্রুত দেশে পাঠিয়ে দিলে প্রকল্পগুলোর কাজের অগ্রগতি থেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রকল্পের কাজ বিঘ্নিত হওয়ার ঝুঁকির কারণে তাদের পাঠানো সম্ভব হচ্ছে না। এছাড়া ঢাকার বাইরে একাধিক বিদ্যুৎ কেন্দ্রে এই অবৈধ নাগরিকরা চাকরি করছেন। পাশাপাশি আইটি ও টেলিকম সেক্টরেও অবৈধ ভারতীয় নাগরিকরা
কর্মরত। পুলিশের পক্ষ থেকে তাদের নতুন করে ভিসা রিনিউ করার জন্য বলা হয়েছে। এসবি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ৮৩,৬৮২ জন বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছেন। নিশ্চয়ই নিজ কানে শুনেছেন একটা মিডিয়ার, আমার চাইতে আরো বড় মিডিয়ার প্রতিবেদন এই বিদেশিদের, বিশেষ করে ভারতীয়দের এখানে কাজের বিষয়। আমার কাছ থেকে তো আর শোনার দরকার নেই, তারপরেও আমি কিছু অ্যাড করতেছি। এখানে দেখেন, এখানে কি বলছে অ্যাকচুয়ালি বাংলাদেশে কি করতেছে। এখানে এক্সাক্ট ফিগার্স ফর দ্য ইন্ডিয়ানস ওয়ার্কিং ইন বাংলাদেশ ভেরি ওয়াইডলি অফিসিয়ালি গভর্নমেন্ট ডাটা রিপোর্টস রাফলি 14,000 legal foreign employment visa with Indian nationals comprising a large share of total foreign workers, while unofficial estimates and independent studies suggest anywhere from 500,000 মানে 5 লক্ষ to over a million মানে 10 লক্ষ, 5 থেকে 10 লক্ষ ইন্ডিয়ান এখানে চাকরি করে। Can you imagine? তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি আমি যারা যে সেক্টরে এখানে কাজ করে, যারা করায়। আর এই দেশে এত এত ইউনিভার্সিটি, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এরা এই রাজনীতি, এই নোংরা অধপতিত হিংসার রাজনীতি, বড় বড় বাহাম দেয়, সারা দিন মিথ্যা কথা বলে, অল আর লায়ার। কোন সেক্টরে দুর্নীতি নাই, কোন সেক্টরে অসভ্যতামি নাই, কোন সেক্টরে মানে যে অযোগ্যতা নাই। এখানে তারা বলতেছে তারা ম্যান পাওয়ার তৈরি করতে পারে নাই, বা এখানে ওই রকম স্কিল ম্যান পাওয়ার নাই। আজকে তো বাংলাদেশ গোটা পৃথিবীতে স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্ট করার কথা ছিল বা করতে পারতো। আমি তো বলছি এইটা ছিল সবচাইতে সহজ ফরেন রেমিটেন্স আনার, এই দেশকে সিঙ্গাপুর বানানোর বা এই দেশকে সুইজারল্যান্ড বানানোর সহজতম উপায়। কিন্তু এদেশে বরং পাশের দেশ থেকে 5 থেকে 10 লক্ষ মানুষ এখানে কাজ করে, আর আমাদের ছেলেমেয়েরা একটা চাকরির জন্য দিনের পর দিন জুতার সোল ক্ষয় করে। বাড়িতে বাবা মা মাসের পর মাস চেয়ে থাকে যে কবে ছেলেটা একটা চাকরি পাবে, কবে কিছু টাকা পাঠাবে। আজকে যে ছেলে মেয়েগুলো বিদেশে গেছে, 30-40 বিলিয়ন ডলার বছরে পাঠায়, 99% নিজের চেষ্টায় গেছে। এখানে সরকার তাদেরকে কোনো সাহায্য করে নাই। এখনো অনেক লোক নদীতে ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কেটে ইউরোপে যেতে যাচ্ছে, মারা যাচ্ছে। আর এখানে প্রত্যেক দিনে ভিডিও দেখি যেখানে নেপাল থেকে বিদেশে যেতে লাগে 1 লক্ষ টাকা, বাংলাদেশে লাগে সেখানে 5 থেকে 6 লক্ষ 7 লক্ষ টাকা। আর এখানে সব সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেটও হলো এই রাজনীতিরই একটা অংশ। এই রাজনীতিবিদদেরই, ডক্টর ইউনূসের মতন লোকের একটা রিক্রুটিং এজেন্ট আছে আমি যা দেখলাম আর কি। সবাই এই আদমদেরকে, এই আমার মতন আদম সন্তানদেরকে, সমস্ত আদম সন্তানদেরকে সব এক্সপ্লয়েট করতে চায়। সবাই চায় শুধু টাকা কামাই করতে। জনগণ হলো টাকার খনি, এরাই মরবে, এরাই টাকা দেবে, এরাই রাষ্ট্র চালাবে। আমি তো বলছি একটা ফকিন্নি বেগার, স্ট্রিট বেগার, তারা ওই সরকারকে টাকা দেয় না। তারা ভিক্ষা করে 500 টাকা পায়, সেটা দিয়ে তেল, লবণ, ডাল, চাল কিনে। তার প্রত্যেকটার ভিতরে আছে ওই চাঁদাবাজরা পথে পথে চাঁদা আদায় করে, আর আছে ট্যাক্স। আছে না? নাকি ট্যাক্স ফ্রি লবণ বিক্রি হয়? কি ট্যাক্স ফ্রি যে লবণের যারা ব্যবসা করে তারা কি ট্যাক্স দেয় না? অবশ্যই দেয়। সো আপনি এই রাষ্ট্র, এই চোরগুলা, এই রাজনীতিবিদগুলা এই ফকিন্নির টাকাও চুরি করে খায়। এই দেশের ছেলেমেয়েরা চাকরি পায় না, মাসের পর মাস, বছরের পর বছর বেকার থাকে। মাস্টার্স পাশ করে বাবা মা চিকিৎসার টাকা পায় না, দুবেলা পেট ভরে খেতে পায় না। আর এখানে 5 থেকে 10 লক্ষ বিদেশি চাকরি করে এখানে। আর যারা চাকরি করায় তারাও এখানে যারা বড় বড় ইউনিভার্সিটির বড় বড় ভিসি, বড় বড় প্রিন্সিপাল, বড় বড় অমুক তমুক, এগুলোও তো দলীয়। এই প্রতিষ্ঠানগুলো তো দলীয়, এখানেও তো দলীয় চাকরি দিচ্ছে, তারা ভিসি বানাচ্ছে, দলীয় ক্যাডারদেরকে ভিসি বানাচ্ছে। তো কিভাবে স্কিল লোক তৈরি হবে, কিভাবে ডাইনামিক লোক তৈরি হবে, কিভাবে নেতৃত্ব তৈরি হবে? এখানে তারা শুধু এই দোহাই দিচ্ছে যে বিদেশে এখানে স্কিল লোক পাওয়া যায় না। তো এই রেসপন্সিবিলিটি কার? স্কিল লোক তৈরি করার। এই গার্মেন্টসের জন্য হোক, কিংবা বিদ্যুৎ কেন্দ্রে হোক,
কাদের রেসপন্সিবিলিটি? এটা আমার দেশ, আমার দেশের লোকেরা চাকরি করবে এখানে, আমার ছেলে মেয়েরা চাকরি করবে এখানে, আমাকে সেই ধরনের স্কিল লোক তৈরি করতে হবে। তুমি করতে পারতেছো না কেন? জবাব আছে কিছু? জবাব নাই। গালিগালাজ করলে উল্টা, এখন তো কেস হচ্ছে না, উল্টা একটা কথা বললে, বলছি তো 65 64 উপজেলায় আরো কয়েক হাজার কেস ডেইলি হতো এখানে। কথা বললেই, কথা বলা যাবে না, কিচ্ছু কথা বলা যাবে না। এটা একটা গজবের দেশ। কি এমনি এমনি বলি, খুব দুঃখজনক, এখানে বিলিয়ন বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে কাজ করে, তারা এই দেশটাকে ডমিনেট করবে, তারাই এই দেশকে চালাবে। এখানে কত যে ষড়যন্ত্র, প্রতি মুহূর্তে প্রতি পদে পদে চক্রান্ত ষড়যন্ত্র, এবং এটার জন্য এই দেশের একমাত্র অনলি দ্য সোল কজ ইজ জাস্ট দিস নেস্টি ব্লাডি সেলফিশ পলিটিক্স। এখানে শুধু বিভাজন, হিংসা, বিদ্বেষের রাজনীতি। এছাড়া এই রাজনীতি এই দেশটার অধপতন ছাড়া, ধ্বংস ছাড়া আর কিচ্ছুই করে নাই। যতটুকু করছে, উন্নতি হয়েছে, এটা মানুষের ব্যক্তিগত চেষ্টা এবং তাদের টাকা দিয়েই তারা করছে। যেখানে এক একটা প্রজেক্ট নিছে, সেই প্রজেক্টে যদি খরচ হয়েছে 10 টাকা, সেটা 5 টাকা করছে চুরি, আর 5 টাকা খরচ করছে। সে টাকাও তো কোনো রাজনীতিবিদ তো পকেট থেকে আয়না করে নাই, তার বাপের কোনো সম্পত্তি বিক্রি করে নাই, করছে এই দেশের জনগণের টাকা দিয়েই। সো আমি বলতেছি, এই নতুন প্রজন্মের একটাই আশা, ভরসা, তোমরা যদি করতে চাও ইউ ক্যান ডু ইট, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডোন্ট ডু ইট, কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো শেষ। যাই হোক, সো এটা তোমাদের দেশ, তোমাদের পৃথিবী। আমি বলছি, আমার মতন মানুষের আসলে কোনো আশা নাই, এখন মরতে পারলেই বরং বাঁচি। আর কতগুলো আছে টাইপ, ওগুলোর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে, ওদের একদম ওই যে টুটি চেপে ধরতে হবে, যে বন্ধ হয়ে যাও, শাট আপ, ডোন্ট টক। আমরাই কথা বলবো, এখন আমাদের সময়, আমরাই কথা বলবো। তোমরা যদি সেরকম ডেসপারেট না হতে পারো, তাহলে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। ওই জুলাইতে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলে, আবারও আর একটা জুলাই করবে, আবার দরকার বোধে একবার না বহুবার জুলাই করবে। এই দেশ জন্ম হয়েছে 9 মাসে স্বাধীন হয়েছে, 10 মাস 10 দিন লাগে একটা বাচ্চা হইতে। কেন জেনেটিক ডিজঅর্ডারের কথা বলি, সেটা অনেক লম্বা কাহিনী। তোমরা জানবে যে এই লোকটা যে জেনেটিক ডিজঅর্ডারের কথা বলতেছে, আসলে হোয়াট আর দ্য প্রবলেমস। এই ডিবেট, এই জেনেটিক ডিজঅর্ডার, এই আমার মতন রাজনীতিবিদরা সংশোধনের চেষ্টাও করবে না, তারা স্বীকারও করবে না। অথচ ওরা তো বলছি, ওরা তো টাইপড হয়ে গেছে। ওইটা ওদের ব্যবসা, এটা ওদের পেশা, ওইটা ওদের ধ্যান, এটা ওদের খেয়াল। ওরা এদেশ থেকে টাকা চুরি করে বিদেশে ইনভেস্ট করবে। কতদিন করবে? এই মন মানসিকতা নিয়ে এরা বড় হয়েছে, এরা এটাই করছে, এটাই এদের পেশা, এটাই এদের নেশা। সো আমি তোমাদেরকে বলতেছি, বাবা, একটা মানুষের কত খেতে লাগে? তুমি 18 কোটি মানুষ না, শুধু সারা পৃথিবী 800 কোটি মানুষকে নিয়ে চিন্তা করো, গোটা মহাবিশ্বকে নিয়ে চিন্তা করো। এই সমস্তটাই স্রষ্টার সৃষ্টি, সমস্ত সৃষ্টির কল্যাণ ও মঙ্গলের চিন্তা করো। নিজের মঙ্গল অটোমেটিক্যালি হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।